Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি আর যে সায়ক আর তোমরা শুনছো হাই রেডিও। তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো যে এই বছরে বাংলার সেরা ছবির ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে শ্রী অপূর্ব রায়। শোনা যাচ্ছে বাংলার একটি সবথেকে বড় বিগ ব্যানার হাউসের সাথে তার পরবর্তী ছবির কথা চলছে, এবং আমাদের কাছে যতটা খবর মনে হচ্ছে তিনি সাউথ ইন্ডিয়ান কোনো একটি পপুলার ছবির রিমেক করতে যাচ্ছেন। তো লেটস সি, দেখা যাক জাতীয় পুরস্কার প্রাপ্ত ডিরেক্টর তার সেকেন্ড ছবিতে কেমন রিমেক আমাদের উপহার দেয়। আশা করি তার রিমেক বাংলার অন্যান্য ডিরেক্টরদের রিমেকের থেকে কিছু তো আলাদা হবেই। কি হে ডিরেক্টর সাহেব, আছো কেমন? এ কি, আপনি কে? বংশী বিহারী চক্রবর্তী। না মানে আপনি হুট করে ঢুকে গেলেন যে? চিনতে পারলে না? না। আমি তোমার পিস্তত দিদির পাড়াতুতো শ্বশুরের খুঁততো জ্যাঠা। তোমার আমার এই তুতো তুতো সম্পর্ক হে। মানে এ কি? দূর, আরে আজকাল জলের গ্লাস কোনটা মদের গ্লাস কোনটা সেটাও বোঝা যায় না। দেখুন, আমি না আপনাকে চিনতে পারছি না। আপনি কে বলুন তো? আর আপনার নাম আমি আগে কখনো শুনিও নি। মাইক হলের নাম শুনেছ? তিনি কে? শোনো, সাইকেলে চেপে 100 দিনে সারা পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। অবশ্য কেন করেছিলেন সেটা আমরা কেউ জানি না, সে কথাও তো তুমি জানো না। তাতে কি বা এসে গেল? না না, মানে আমি তো আপনার কোনো কথা বুঝতে পারছি না। আমি তো বুঝতেই পারছি না আপনি সত্যি বলছেন মিথ্যে বলছেন কি। বুঝেই বা কি করবে? ভোট দেবে? দেখুন, আমি একটু ব্যস্ত আছি, ঠিক আছে? আপনি পরে আসুন, ঠিক আছে? পরে এলেই বা কি করবে? নিজে হাতে রান্না করে চিকেন বিরিয়ানি খাওয়াবে? তো আচ্ছা, মুশকিলে পড়া গেল। আপনি কি চান আমি তো বুঝতে পারছি না। হঠাৎ করে ঢুকে পড়লেন, এখানে শুয়ে পড়ছেন, যা পারছেন ঘাটাঘাটি করছেন। আপনি কি চানটা কি বলুন তো? 1 কোটি সোনার মোহর আর অর্ধেক রাজত্ব। যেন শাহজাহানের নাতি এলেন। আপনি কি চান? এই হেয়ালিটা আমার আর ভালো লাগছে না। আপনি কি ভালো ভালো বলবেন আপনি কে, কি চান, কি করতে এসছেন এখানে, নাকি আমি পুলিশ ডাকবো? এই খুব খিদে পেয়েছে, একটু খাবার দাও না। তোমার এখানে ইন্টারনেট কানেকশন আছে? কি ইন্টারনেট কানেকশন আছে? আছে, কেন বলুন তো? গুগলে গিয়ে আমার নাম সার্চ করো। কিছু পেলে? নাথিং। ফার্স্ট পেজে পাবে না, পিছিয়ে যাও পিছিয়ে যাও, আরে আরো পেছনের পেজে যাও। এখনো পেলে না? আপনি ডিরেক্টর? এতক্ষণ বলেননি কেন? মাত্র 7টা সিনেমা করেছি। হ্যাঁ, কিন্তু তার মধ্যে 3টে জাতীয় পুরস্কার, কাগজের নৌকো, অনামিকা, ইশতেহার। কি করেছেন মশাই? আপনি 20টা ছবি করলে তো 10টার বেশি জাতীয় পুরস্কার পেতেন। আচ্ছা, কিন্তু আমি তো আপনার নাম আগে কোথাও কখনো শুনিনি। কি করে শুনবে? তোমরা সেটাই বোঝো, সেটাই জানো, সেটাই শোনো, যেটা তোমাদের বোঝানো হয়, দেখানো হয়, শোনানো হয়। নিজের তাগিদে কোনোদিন কিছু জানতে চেয়েছো? আচ্ছা বেশ, সেসব তো বুঝলাম, কিন্তু আপনি আমার এখানে জীবনে প্রথম সিনেমা করে তুমি সেরা ছবির ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে। মনে হলো যাই একটু অভিনন্দন জানিয়ে আসি। গুড জব।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে ওঠো ওঠো ওঠো, কেউ একজন বলে গেছেন কোনো শিল্পীকে কখনো মাথা নত করতে নেই। আরে তুমি আমার বুকে এসো এসো এসো। তুমি কি এখানে একাই থাকো? হ্যাঁ, বাবা আর্মিতে ছিলেন, কার্গিল যুদ্ধে শহীদ। যুদ্ধ? কেন, যুদ্ধ নিয়েও কিছু বলবেন নাকি? না, কি আর বলবো, সবই সবাই সব জানে, তবুও। নিন চা। ধন্যবাদ, বসো বসো বসো। হ্যাঁ, মা মারা গেছেন তাও 3 বছর হলো, অসুস্থ ছিলেন। আমার নিজের বলতে আমার দিদি আর জামাইবাবু, ওরা পুনেতে থাকে। কাল দিল্লিতে ওরাও আসছে। আসলে আমার জামাইবাবু দিল্লিতে কোন মিনিস্টারের সাথে আবার জানাশোনা আছে, তো 2টো পাস জোগাড় করেছে। কাল ওরাও ওই জাতীয় পুরস্কার অনুষ্ঠানে আসবে। এসে কোনো লাভ হবে না। লাভ হবে না। ফিল্ম ফেয়ার হলে মজা পেত, বলিউডের পিকনিক দেখতে পেত। বেশ, এসব বাদ দিন, এখন আপনি আপনার কথা বলুন। আপনি বলুন তো, সিনেমা কেন ছাড়লেন? সিনেমা কই ছাড়িনি তো। তবে আরে এখন রোজ নিয়মিত নিয়ম করে সিনেমা দেখি, শুধুমাত্র সিনেমা বানানোটা ছেড়ে দিয়েছি। সিনেমার লোকেদের সাথে এখন আর যোগাযোগ রাখতে আমার একদম ভালো লাগে না। কিন্তু কেন, এর কারণটা কি? কি করবে শুনে? সে অনেক লম্বা কাহিনী। বলুন না, আমার সময় আছে। কাল প্রথম তুমি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে যাচ্ছ। সারা রাত আমার বকবকানি শুনে তোমার সময় নষ্ট করতে হবে না, যাও ঘুমোতে যাও, যাও যাও যাও। আপনার মনে হয় যে রাতে আমার ঘুম হবে? জাতীয় পুরস্কার প্রদানের আগের দিন রাতে আপনার ঘুম হয়েছিল? টেনশন টেনশন একটু থাকা ভালো। শোনো, কমোদ জোগালকার নামে এক মারাঠি ছেলে তোমার মতোই প্রথম সিনেমা বানিয়েছে। সে নতুন সিনেমা বানিয়েছে, দূরদর্শন বিজ্ঞাপন কোথাও তার ছবি সম্পর্কে কোথাও কিচ্ছু নেই। তাই তুমি জানো না, তোমার জানার কথাও নয়। কিন্তু কালের নিয়মে সে যদি হারিয়ে না যায়, তাহলে তোমাকে কিন্তু সে টক্কর দেবেই। তার মানে আপনি বলছেন যে ছেলেটি আমার চেয়েও ভালো ছবি বানাবে? ও আমার চাল না? দাও। চেক, বোধহয় চেকমেট। একটা সময় ছিল মানুষটাকে খুব হিংসা করতাম। চারিদিকে শুধু এনাকে নিয়েই হইচই, যেন ইনি ছাড়া কেউ বাংলা ছবি বানাচ্ছেই না। আমরা যেন সব বানের জলে ভেসে এসেছি। এখন সেসব কথা মনে পড়লে হাসি পায়। আমি সিনেমা প্রফেশনে আছি প্রায় 6-7 বছর হলো। প্রথমে কিছুদিন অবজারভার হিসেবে ছিলাম, তারপর 2-1টা ছোটখাটো অ্যাড ফিল্ম করেছি, 2-1জনকে অ্যাসিস্ট করেছি, এখন যেমন সবাই করে আর কি। কিন্তু বিশ্বাস করুন, এসব করতে গিয়ে আমার প্রচুর মানুষের সাথে আলাপ হয়েছে, সিনেমা নিয়ে অনেক আড্ডা হয়েছে, গল্প হয়েছে, কোথাও আমি আপনার নাম শুনিনি। আপনি 7টা ছবি করেছেন, তার মধ্যে 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড, কেউ আপনাকে মনে রাখেনি, কেউ আপনার নাম জানে না। এনাকে তো তুমি চেনো নিশ্চয়ই। পশ্চিমবঙ্গের এমন কোনো, পশ্চিমবঙ্গ কেন, ইভেন সারা ভারতবর্ষে এমন কোনো মানুষ নেই যিনি সত্যজিৎ রায়কে চেনেন না। এবার বলো তো, সুব্রত মিত্রকে চেনো? হ্যাঁ, সত্যজিৎ বাবুর বহু ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন।
এবার বলো, সত্যজিৎ রায় কোন কোন ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন? একেবারে মুখস্থ। পথের পাঁচালী, গুপি গাইন বাঘা বাইন, অপুর সংসার, চারুলতা, তারপর তারপর একটা 20 বছরের লম্বা গ্যাপ, আর শেষ ছবি আগন্তুক। এই সবকটাই পেয়েছিলেন উনি ফর দ্য বেস্ট ফিচার ফিল্মের জন্য। তারপরে ধরুন চিড়িয়াখানা, গুপি গাইন বাঘা বাইন, প্রতিদ্বন্দ্বী, সোনার কেল্লা, জন অরণ্য, এই সবকটাই পেয়েছিলেন ফর দ্য বেস্ট ডিরেক্টর। আর সেরা বাংলা ছবির জন্য পেয়েছেন জলসাঘর, দেবী, সমাপ্তি, অশনি সংকেত। বাহ, ফাটিয়ে দিয়েছো। আচ্ছা এবার বলো তো, সুব্রত মিত্র কটা ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন? জানা নেই, একটা ছবিতে। আচ্ছা বলো তো, ছবিটার নাম কি? ছবির নাম সত্যজিৎ বাবুরই কোনো ছবি হবে। ছবিটির নাম হলো নিউ দিল্লি টাইমস। পরিচালক ছিলেন রমেশ শর্মা। এবার বলো, তোমার মতন একটা লোক যখন সুব্রত মিত্রর এই এত বড় কীর্তির কথা জানে না, তখন এই সাধারণ মানুষ তাকে কিভাবে মনে রাখবে? আর আমি তো একটা সাধারণ বস্তু। হে দেখুন, যেখানে 3rd গ্রেড 4th গ্রেডের ডিরেক্টরদের মানুষ মনে রাখে, সেখানে আপনার মতো একজন ডিরেক্টর যিনি 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড। পুরস্কার? আরে পুরস্কার তো আলমারিতে সাজিয়ে রাখার জিনিস, আসল তো টাকা। সিনেমা তো শেষ পর্যন্ত একটা কমার্শিয়াল প্রোডাক্ট। আরে টাকা রোজগার করতে না পারলে তোমাকে নিয়ে কেউ নাচবে? এখন নাচার জন্য তাদেরকে ভাড়া করে আনতে হয়, এমনি এমনি কেউ নাচে না। বাহ, তো এতই যখন বোঝেন, ভাবনা কি ডিরেক্টর সাহেব, টোকাটুকিটা শুরু করে দিন। অপূর্ব, তুমি কি ভাবছো টেবিলে রাখা 3টে তামিল ডিভিডি আমি দেখিনি? আরে ওই ডিভিডি গুলো নিয়ে একটা বাংলায় খিচুড়ি বানিয়ে দাও। লজ্জা কি? যুগের সাথে তাল মিলিয়ে না চললে একদিন তো হারিয়ে যাবে, কেউ মনে রাখবে না। কিন্তু বিবেক, যে ছেলেটা তার জীবনের প্রথম ছবি করে জাতীয় পুরস্কারের সম্মান পেল, দ্বিতীয় ছবি থেকে সে নিজেকে বিক্রি করে দেবে? আয়নায় নিজের মুখ দেখবো কি করে বলতে পারেন? আয়না পাল্টে ফেলবে। পৃথিবীতে কত বই, এক জীবনে এত বই পড়ে শেষ করা সম্ভব না। শুধুমাত্র বই পড়ার জন্য বহুবার জন্ম নেওয়া যায়। আমার পুরস্কার পাওয়ার ঘটনাটা জানতে পেরেছি আজ প্রায় 4 দিন হলো। খবরটা পাওয়ার পর থেকে প্রায় 12টা ইন্টারভিউ দিয়েছি, 300টার বেশি SMS পেয়েছি, 100টার বেশি ফোন কলস, কিন্তু কেউ না, জানেন, কেউ আমাকে এইভাবে বাড়ি এসে অভিনন্দন জানায়নি। কেন আসবে? তুমি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো বলে তুমি নিজেকে কি মনে করছো নোবেল পেয়েছো? আরে লোকের কি আর কোনো কাজ নেই তোমাকে নিয়ে সারা মাঠ প্রদক্ষিণ করবে? তুমি কি সচিন তেন্ডুলকার? কিন্তু আপনি তো এলেন আমার বাড়ি বয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে অভিনন্দন জানালেন। আমি বেকার মানুষ, ঘরে শুয়ে বসে থাকি, চলে এলাম। আসলে আপনি পুরোনো দিনের মানুষ, মনে প্যাঁচ নেই। কিন্তু এখন কি জানেন তো, এখন যদি ফটোগ্রাফার না থাকে বা পেজ 3-তে ছবি ছাপার কোনো সুযোগ না থাকে, তাহলে কেউ মৃত্যু সংবাদ পেলেও যায় না। এই অপূর্ব, তোমাকে যতটা গাধা ভেবেছিলাম তুমি তো ততটা নও। কেমন লাগছে বলুন তো? আজ থেকে 50 বছর পরে তোমাকে আর তোমার সিনেমাটাকে মানুষ মনে রাখবে। তুমি কি পোশাক পরে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলে সেটা মানুষের ভুলতে 7 দিনও সময় লাগবে না অপূর্ব। আচ্ছা, আপনি কোনো কথা সোজা উত্তর দিতে পারেন না, না? এমন করে বলছেন যে না, আপনি পুরস্কার নেওয়ার সময় এই পোশাকেই মঞ্চে উঠেছিলেন। তুমি কি করে জানলে? হাউ হাউ হাউ? ও স্যার, ইউ আর গ্রেট, আপনাকে প্রণাম। তথাস্তু। তবে আজকে আপনার আবির্ভাবটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, মানে চমকে গেছিলাম বলতে পারেন।
চমকে দেওয়ার মতো আবির্ভাব মানেই এটা নয় যে তিরোভাবটিও জমাটি হবে। খাবার যদি খারাপ হয় নিয়ে নেবেন, আসলে ব্যাচেলারের রান্না তো আর বাড়ির বইয়ের মতো হয় না। অনবদ্য হয়েছে, অনবদ্য। কতদিন পর মাংস ভাত খেলাম না। আচ্ছা অপূর্ব, হ্যাঁ, আস্তে আস্তে দেখলাম একটা হোঁতকা মতো লোক হেলিতে দুলিতে মোবাইলে কথা বলিতে বলিতে গট গট করিয়া আমার সামনে দিয়া চলিয়া গেল। উহাই তো প্রডিউসার। এই লোকগুলো যুগে যুগে একই রকম রয়ে গেল। আচ্ছা আপনি কি কখনো সিরিয়াস হবেন না বলুন তো? কি হবে? সিরিয়াস হয়ে কি হবে? যে লোকগুলো তাদের উপার্জনের টাকা খরচ করে তোমার সিনেমা দেখতে হলে আসবে, তারা সিট ছেড়ে উঠে গেলে ভালো লাগবে ফাঁকা হলে দুজন মিলে অ্যাক্ট করতে? শোনো, খাসা বানিয়েছো মাংসটা। হ্যাঁ, দীপিকা পাদুকোন বলে গেছেন সিনেমা হলো এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। ওটা দীপিকা নয়, বিদ্যা বালান বলে গেছে। সেই বিদ্যা কাজে লাগাও। তা আপনি যে এত এন্টারটেনমেন্ট করছেন, আপনি নিজে ছেড়ে দিলেন কেন সিনেমা বানানো? আমি তো পারিনি, শিল্প করে গোঁ ধরে বসেছিলাম। আরে আমার সময় যারা 3rd ক্লাস 4th ক্লাস সিনেমা বানিয়েছে তারা তো এখন গাড়ি বাড়ি নারী নিয়ে দিব্য আছে, ফেসবুকে সকাল সন্ধ্যে বাগ মারছে। তা আপনাকে কে বারণ করেছিল যুগের সাথে তাল মিলিয়ে ছবি করতে? তোমাকে যে বারণ করেছে? বিবেক আগেকার দিনে যাত্রায় থাকতো, ফুচুত করে ঢুকে পড়তো, তারপর ওই কিছু জ্ঞান ফ্যান দিয়ে নায়ককে বিপদে ফেলে ফ্যাসাদে ফেলে পালিয়ে যেত। কি করছো এসব? আপনার বেপরোয়া স্বভাব আর তাচ্ছিল্য মনোভাব দেখে মনে তো হয় না এর আগে কখনো কাউকে ইন্টারভিউ দিয়েছেন বলে, তাই না? তা মানুষের তো আপনাকে জানা দরকার, ব্যক্তিগত বংশীবিহারী চক্রবর্তী মানুষটা ঠিক কিরকম সেটা তাদের জানা দরকার। আমার সিনেমাগুলো কি আমাকে জানার পক্ষে যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। আপনি ওদিকে তাকান, আজ থেকে 100 কি 500 বছর পর যখন সিনেমার ইতিহাস লেখা হবে, তখন আপনার নামের পাশে একটা ছবি থাকা ভীষণ প্রয়োজন। তোমাকে কে বললো অপূর্ব যে কোথাও কোনোভাবে আমার কোনো ছবি রাখা নেই? থাকতেই পারে, কিন্তু আরো একটা বেশি থাকলে তো মহাভারত অশুদ্ধ হবে না? কেউ দেখবে না। MMA স্ক্যান্ডেল বা ওই গোছের কিছু ভিডিও রেকর্ডিং হলে প্রচুর ভিউ হতো। আপনি একটু চুপ করে থাকুন তো, সেটা আমি বুঝবো। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা পেয়ে গেছি ভারতের স্বনামধন্য পরিচালক শ্রী বংশীবিহারী চক্রবর্তীকে। তিনি আজ আমার বাড়িতে, তাই এই সুযোগটা ছাড়তে পারলাম না। আসুন তার মুখ থেকেই শুনে নিই তার জীবনের বিভিন্ন ঘটনা। বংশীবাবু, হ্যাঁ বলুন তো আপনি কেমন আছেন? যেমন দেখছেন। না, এটা কোনো উত্তরই নয়। আপনি বলুন যে আপনি কেমন আছেন, ভালো আছেন না মন্দ আছেন? মন্দে আছি, তবে বেশ আনন্দে আছি। আমার শেষ প্রশ্ন, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সিনেমা ভালো লাগার পর যে দর্শক পপকর্নের প্যাকেট থেকে হাত সরিয়ে হাততালি দেয় না, এবং যে দর্শক সিনেমা খারাপ লাগলে জোর গলায় গালাগালি দিয়ে প্রতিবাদ করে না, সেই দর্শককে আমি প্রত্যাখ্যান করি।
চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা কি হয়েছে বলুন তো আপনার? কিসের এত অভিমান? অভিমান সে তো প্রেমে হয়, ঘৃণায় অভিমানের কোনো জায়গা নেই। কি হয়েছে আমাকে বলুন না। শুনবে? বলুন। আমার শেষ ছবি ইস্তেহার, তার শেষ দিনের শুটিং চলছে। 20 থেকে 25 মিনিট শুটিংয়ের বাকি। প্রচুর লোক লস্কর, রাজবাড়ি সেট, ঘোড়ার গাড়ি, তা প্রচুর টাকা খরচ। 4-5 লাখ টাকা সেট হবে। সেই সময় সেটাই অনেক টাকা। সেই সময় ফোন এলো আমার স্ত্রী আশার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালের এমার্জেন্সিতে ভর্তি, আশঙ্কাজনক অবস্থা। সকলের কাছে গেলাম, সকল আত্মীয়, সকল বন্ধু। অপূর্ব, দূরদর্শনের জন্য আমি কয়েকটা তথ্যচিত্র বানিয়েছিলাম বিনে পয়সায়। মনে হয়েছিল দেশ সেবা করছি। দিল্লিতে তাদের কাছে কিছু টাকা চাইতে গেলাম, টাকা তো দিলই না, অপমান করে তাড়িয়ে দিল। বলল ভোটের সময় আমাকে টাকা দিলে নাকি তাদের নির্বাচন বিধিভঙ্গ হবে। তারপর আরও পারিপার্শ্বিক কিছু লোকের কাছে টাকা চাইলাম, কিছু সাহায্য এলো অপূর্ব, কিন্তু সেটা এতটাই কম যে তাতে ওষুধ তো দূরের কথা, চিকিৎসা, ব্লাড টেস্ট কিচ্ছু হলো না অপূর্ব, কিচ্ছু না। কিছুদিন আগে পর্যন্ত নিজেকে রাজা মনে করতাম। এই একটিমাত্র ঘটনা আমাকে মাটিতে আঁচড়ে ফেলল। এই যে এত শুভানুধ্যায়ী, এত লোকজন, এত হিতাকাঙ্ক্ষীদের ভিড় আমার চারপাশে, এরা তবে কারা অপূর্ব? এই বংশী চক্রবর্তী শালা সবার দৌড়ে দৌড়ে হাত পেতেছিল, কেউ না, একজনও পাশে এসে দাঁড়ালো না অপূর্ব। আমার আশা আমার দু হাতে শুয়ে, আশার চোখে জল, আমার চোখেও জল। অপূর্ব, আমি ছাড়া আশার আর কেউ নেই, কেউ না। আশা ছাড়া আমার কেউ নেই, আমি ছাড়া আশারও কেউ নেই। ওই রকম একটা সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি কেউ এগিয়ে এলো না, রাষ্ট্র পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিল না। এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে চোখের সামনে আসা আমার দু হাতের মধ্যে মরে গেল অপূর্ব। অপূর্ব, ইস্তেহার আমার শেষ ছবি আবার জাতীয় পুরস্কার পেল। চারিদিকে শোরগোল, আবার আমার দরজার সামনে ভিড়, আবার আমার বাড়ির সামনে ভিড়, আবার 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 আমাকে নিয়ে মাতামাতি। কিন্তু অপূর্ব, আমি এক জায়গায় পিঠ সোজা করে দাঁড়িয়ে রইলাম। আমি কিন্তু দরজা খুলিনি। যে রাষ্ট্র আমার স্ত্রীর শরীর খারাপের সময় আমার পাশে এসে একবার দাদা কেমন আছেন বলেও দাঁড়ায়নি, তাদের হাত থেকে আমি কি করে পুরস্কারটা নেব অপূর্ব? অপূর্ব, মঞ্চে যখন পুরস্কার নেওয়ার জন্য আমার নাম অ্যানাউন্স করছে, তখন আমি আশার ছবির সামনে দাঁড়িয়ে মাথা নিচু করেছিলাম। এটা রাখো। সেই মারাঠি ছেলে কমোদ জগলকার সিনেমাটা বানিয়েছে। অপূর্ব, একা বড় হওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই।
আশেপাশের সবাইকে নিয়ে যে বড় হয় সেই তো আসল বড় হয়, সেটাই তো প্রকৃত বড় হওয়া। অপূর্ব, তোমরা তো কেউ প্রতিদ্বন্দ্বী নও, তোমরা সহযোদ্ধা, সহকর্মী, একে অপরের হাত ধরে এগিয়ে চলবে, এটাই তো কাম্য। অপূর্ব, শোনো, কমত ছেলেটা বড় গরিব। এই রকম অর্থপিশাচ দুনিয়ায় তার একার পক্ষে টিকে থাকা খুব মুশকিল। অপূর্ব, অপূর্ব, তুমি ছেলেটাকে একটু সাহায্য করো। তোমার মতো ছেলেরা, তার মতো ছেলেরা যদি এই সিনেমা জগৎ থেকে হারিয়ে যায় তাহলে বাংলা সিনেমার ক্ষতি। অপূর্ব, একটু দেখো ছেলেটাকে। আপনার হাতটা তো ঠান্ডা কেন? ভয় পেও না অপূর্ব, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। না না, আমার কোনো সন্তান ছিল না অপূর্ব, কোনো আত্মীয়ও নেই। আমার এই মৃতদেহটা থেকে যতক্ষণ না দুর্গন্ধ বেরোবে, বিশ্বাস করো, ততক্ষণ কেউ খোঁজ নেবে না। আমার এই পচা গলা দেহটা স্থান পাবে হাসপাতালের মর্গে, তারপর ওই মর্গ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কোনো আস্তা কুড়ে। অপূর্ব, তুমি আমার সৎকারের ব্যবস্থা করো। আচার বিচার রীতিনীতি এসব নিয়ে আমি কিছু ভাবি না, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আর আমার নিথর দেহটার প্রতি একটু সম্মান। অপূর্ব, আমি 3-3টে সিনেমা বানিয়ে 3-3বার পর পর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তোমার কাছে কি আমি এইটুকু আশা করতে পারি না অপূর্ব? 3 দিন আগে থেকে আমার বুকে খুব যন্ত্রণা হয় জানো। আমার বিছানাটায় শুয়ে শুয়ে 3 দিন ধরে যন্ত্রণায় একা কাতরাতে কাতরাতে কাল রাতে আমি হঠাৎ মারা গেছি অপূর্ব। ও, গিরিশ পার্কের বাবু বাগান লেনে বংশী মাস্টারের ঘর বললে যে কেউ দেখিয়ে দেবে। আমার যাবার সময় হলো অপূর্ব, ভালো থেকো, ভালো সিনেমা বানিও, আর হয়তো কোনো দিন দেখা হবে না অপূর্ব। চললাম। চমকে দেওয়ার মতো আবির্ভাব মানেই এটা নয় যে তিরোভাবটিও জমাটি হবে, এবং যে দর্শক সিনেমা খারাপ লাগলে জোর গলায় গালাগালি দিয়ে প্রতিবাদ করে না, সেই দর্শককে আমি প্রত্যাখ্যান করি। আসল তো টাকা, সিনেমা তো শেষ পর্যন্ত একটা কমার্শিয়াল প্রোডাক্ট। আরে টাকা রোজগার করতে না পারলে তোমাকে নিয়ে কেউ নাচবে? গত 30 বছরে আমার সাথে সিনেমার কোনো সম্পর্ক নেই, তাহলে বেছে বেছে আমি তোমার কাছে কেন এলাম অপূর্ব? কেন এলেন? তোমার মধ্যে আমি আমার 30 বছর আগের আমিকে খুঁজে পেয়েছি। তোমার সিনেমাটা যখন দেখলাম মনে হলো, আহা, এমন ছবি যদি একটা আমি বানাতে পারতাম। অপূর্ব, নিজেকে বিক্রি করে দিও না। এই যে দৃঢ়তা, এই যে সমস্ত মানুষের পাশে থাকা, এই যে পিঠ সোজা করে হাজারটা লোকের বিরুদ্ধে একা গিয়ে দাঁড়িয়ে থাকার যে তৃপ্তি, এই টাকা দিয়ে পরিমাপ করা যায় না অপূর্ব। নিজেকে কখনো বিক্রি করো না। দাদা, আমি তোমার পিস্তত দিদির পাড়াতুতো শ্বশুরের খুঁততো জ্যাঠা। তোমার আমার এই তুতো তুতো সম্পর্ক হে।